দেখো স্টুডেন্টস, আমরা পাওয়ার সিরিজ স্টার্ট করেছিলাম। পাওয়ার সিরিজের কিছু অঙ্ক আমরা করেছিলাম। পাওয়ার সিরিজে আমরা কন্টিনিউ করছি। আজকে আরও কিছু অঙ্ক করব আমরা, ঠিক আছে? যেমন এই অঙ্কটা আমরা করব। প্রথম অঙ্ক এটা দিয়ে স্টার্ট করছি। বলছে সামেশন -1 পাওয়ার n z-2i তার পাওয়ার n বাই n, এইটা একটা পাওয়ার সিরিজ। এই পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভারজেন্স আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে? আগের দিন যে অঙ্কগুলো করছিলাম আমরা সবই রেডিয়াস অফ কনভারজেন্স বের করা। পাওয়ার সিরিজ মূলতই রেডিয়াস অফ কনভারজেন্স বের করারই প্রবলেম, ঠিক আছে? পাওয়ার সিরিজটা মূলত রেডিয়াস অফ এই চ্যাপ্টারটা মূলতই মেন ডেডিকেটেড হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স বের করার জন্য, ঠিক আছে? আমরা আগের দিন রেডিয়াস অফ কনভারজেন্স নিয়ে আলোচনা করেছি। তো এইটার রেডিয়াস অফ কনভারজেন্স বের করতে বলছে। আগের অঙ্কগুলোর সঙ্গে এটার পার্থক্য কী দেখো, আগের অঙ্কগুলো সবগুলোই ছিল z⁴n ছিল, মানে an z⁴n এই আকারে ছিল। মানে এটাকে ভালোভাবে যদি লিখি সামেশন an z⁴n এইভাবে ছিল প্রত্যেকটা অঙ্ক। হ্যাঁ, মানে ওখানে আগের অঙ্কগুলোই প্রত্যেকটা কি জেড যে অরিজিন দিয়ে যাচ্ছিল, ঠিক আছে? z-z0 যেটা ছিল সেখানে 0 ছিল, আর এখানে কি আছে z এর জায়গায় z-2i আছে। এটা দেখে অনেকেই ঘাবড়ে যেতে পারে যে কি ব্যাপার, এটা z-2i আছে, সেই জন্য অঙ্কটা নেওয়া যে এই অঙ্কটা z-2i বা z-i বা z+i এরকম যদি কিছু থাকে অসুবিধা কি? এখানে এটা যে এটার আমরা যে রেডিয়াস অফ কনভারজেন্স বের করব বা যে ডিস্কটা বেরোবে বা যে সার্কেলটা বেরোবে সেটার অরিজিন কত হবে? 2i হবে। আর এরকম ধরনের আমাদের যখন থাকতো এই ধরনের যখন থাকতো তার অরিজিন কী বেরোতো, তার সেন্টার কী বেরোতো? 0 0 অরিজিন আসতো। এখানে কিছুই বেরোবে না। এখানে আমরা যদি রেডিয়াস অফ কনভারজেন্স বের করার সময় যদি সার্কেল অফ কনভারজেন্স যেটা বেরোবে সেই সার্কেল অফ কনভারজেন্সের সেন্টার কত হবে? 2i হবে, 2i, 0 বলতে পারো, ঠিক আছে? আর এখানে 0, 0, এটাই পার্থক্য। এটা জাস্ট তোমাদেরকে একটু ভয় দেখানোর জন্য, ঘাবড়ানোর জন্য, যে এইভাবে দিয়ে দিলেও তোমরা হয়তো ঘাবড়ে গেলে। কিচ্ছু না, জাস্ট an বের করো আর রেডিয়াস অফ কনভারজেন্সের সূত্র বসিয়ে দাও। লেখো হেয়ার an ইকুয়ালস টু কত? দেখো -1 এর পাওয়ার n বাই n, এটা হচ্ছে an। তাহলে দেয়ারফর 1/r সমান আমাদের সূত্র কি জানি? লিমিট n টেন্স টু ইনফিনিটি মডুলাস অফ an প্লাস 1 বাই n। বারবার বলেছিলাম মডুলাস দিতে হবে, কারণ কি রেডিয়াস অফ কনভারজেন্স আমাদের যেটা বেরোবে সেটা আমাদের মড দিয়ে বেরোবে, কারণ রেডিয়াস অফ কনভারজেন্স লেন্থ একটা, রেডিয়াস লেন্থ কখনো নেগেটিভ হয় না। তো সেই জন্য এটা ইকুয়ালস টু কী হবে? লিমিট n টেন্স টু ইনফিনিটি, আচ্ছা n প্লাস 1, তার মানে n এর জায়গায় -1 এর পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ইন্টু, এইবার কি হয়ে যাবে এখানে an মানে বাই an, তাহলে এটা বাই n মানে কি উল্টে যাবে, -1 এর পাওয়ার n, এইটা ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, কী হয়ে যাবে? -1 এর পাওয়ার n প্লাস 1 আর -1 এর পাওয়ার n, তাহলে একটা -1 থেকে যাবে আর কি হয়ে যাবে? n বাই n প্লাস 1, এটা হয়ে গেল ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? -1 এটাকে ভেঙে দিতে পারো, -1 এর মড, -1 এর মড ইন্টু এইভাবে লিখতে পারো লিমিট n টেন্স টু ইনফিনিটি মড অফ n বাই n প্লাস 1, এইভাবে লেখা যায়, কারণ মড অফ a প্লাস বি সমান a প্লাস মড অফ a ইন্টু বি সমান মড a ইন্টু মড বি। আর লিমিট তো আমরা ভেঙে দিতে পারি, এগুলো আমরা জানি। আচ্ছা এখানে -1 এর মড করলে তো 1, আর লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 হয়ে গেল। এইটাকে কী করবে? লিমিট n টেন্স টু ইনফিনিটি ওপর নিচে n দিয়ে ভাগ করে দেয়, তাহলে ওপরে 1 নিচে 1 প্লাস 1 বাই n তার মড। আচ্ছা n টেন্স টু ইনফিনিটি যদি বসে দেয় 1 লেখার আর কোনো দরকার নেই, ঠিক আছে? এখানে 1 বাই 1 প্লাস 0 সমান কত আসছে? 1। তাহলে এটা কার ভ্যালু আসলো? 1/r এর ভ্যালু আসলো। এইখানে বারবার এই জায়গাটা ভুল করবে না, দেয়ারফর r ইকুয়ালস টু কত আসছে? 1, কারণ 1 এর রেসিপ্রোকাল করলে 1ই আসবে। তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স আমরা কত পেলাম? 1 পেলাম। তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স কত পেলাম আমরা? 1 পেলাম। এই অঙ্কটা এই জন্যই করানো, এই যে z-2i দেওয়া আছে এই কারণের জন্যই করানো অঙ্কটা, হ্যাঁ, আর কিচ্ছু না, অন্য কোনো কারণ নেই, ঠিক আছে? মুছে দিলাম তাহলে এটা। নেক্সট পরের প্রবলেম বলছে
সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n ইন্টু n মাইনাস 1 n ইন্টু n মাইনাস 1 by 2 to the power n into z to the power n minus 2 2 to the power n into z 2 to the power n তো এটা 2 to the power n তাহলে এখানে কি হবে সিম্পল এখানে z টু দি পাওয়ার n মাইনাস 2 দেওয়া আছে z টু দি পাওয়ার n দেওয়া থাকতে পারে এখানে z টু দি পাওয়ার n মাইনাস 2 দেওয়া আছে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই z টু দি পাওয়ার n মাইনাস 2 থাকলে তো কি হলো থাকতেই পারে z টু দি পাওয়ার n মাইনাস 2 এইগুলো তোমাদেরকে বিচলিত করার জন্য ভয় দেখানোর জন্য যে z টু দি পাওয়ার n থাকে তোমরা হয়তো ভাবছো z টু দি পাওয়ার n মাইনাস 2 থাকে এই জন্য অঙ্কগুলো নেওয়া যে ঘাবড়ানোর কিছু নেই অঙ্কগুলোর মধ্যে হ্যাঁ তো এখানে কি হয়ে যাবে হিয়ার an ইকুয়ালস টু কত হবে হিয়ার an ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 1 বাই 2 to the power n এটা তাহলে therefore 1 by r এটার সূত্র কত হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মডুলাস অফ n প্লাস 1 বাই n হলো ইকুয়ালস টু কি হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 মানে এখানে যেখানে n আছে সেখানে n প্লাস 1 তাহলে n প্লাস 1 n এর জায়গায় n প্লাস 1 আর n মাইনাস 1 এর জায়গায় n প্লাস 1 মাইনাস 1 তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু এবার an এটা লিখলে কি হয়ে যাবে উল্টে যাবে 2 টু দি পাওয়ার n উপরে হয়ে যাবে নিচে n ইন্টু n মাইনাস 1 ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি আচ্ছা দেখো n কেটে গেল 2 টু দি পাওয়ার n প্লাস 1 আর 2 টু দি পাওয়ার n কেটে গিয়ে কী থাকছে 1/2 আচ্ছা উপরে থাকছে n প্লাস 1 আর নিচে থাকছে n মাইনাস 1 এইটা আচ্ছা ইকুয়ালস টু এই মডের মধ্যে হাফ আছে হাফ তো স্কেলার কোয়ান্টিটি পজিটিভ কোয়ান্টিটি হ্যাঁ স্কেলার প্লাস পজিটিভ তাহলে মডটাকে বাইরে বের করে নাও তাহলে মড এই হাফটাকে বাইরে বের করে নাও ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি আচ্ছা এই n প্লাস তাহলে এটা থাকছে n প্লাস 1 বাই n মাইনাস 1 ইকুয়ালস টু 1/2 লিমিট n টেন্স টু ইনফিনিটি এটাকে উপর নিচে n দিয়ে ভাগ করে দাও তাহলে 1 প্লাস 1 বাই n বাই 1 মাইনাস 1 বাই n ঠিক আছে আচ্ছা এবার এইখানে লিখছি ডান দিকে লিখছি ইকুয়ালস টু 1/2 লিমিট n টেন্স টু ইনফিনিটি করলে কি হয়ে যাবে 1 প্লাস 0 বাই 1 মাইনাস 0 এটা ইকুয়ালস টু কত আসছে ইকুয়ালস টু কত আসছে তাহলে হাফ তাহলে 1 বাই আর তাহলে দেয়ারফর কি পেলাম 1 বাই আর সমান হাফ এখান থেকে আমরা আর এর ভ্যালু কত পাবো রেডিয়াস অফ কনভারজেন্স কত বেরোবে অঙ্কটা রেডিয়াস অফ কনভারজেন্স বেরোবে আমাদের 2 রেডিয়াস অফ কনভারজেন্স কত বেরোবে 2 এই হচ্ছে সিম্পল অঙ্ক এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই হ্যাঁ এই অঙ্কগুলো দেখে যে ঘাবড়ে গেলাম আর এই অঙ্কগুলো এইভাবে দেওয়া আছে কি করব তাহলে আমাদের হয়তো টেনশন লাগতে পারে যে z টু দি পাওয়ার n মাইনাস 2 তো আমরা করিনি তাহলে কি হবে এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই সিম্পল অঙ্ক ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয়ই অঙ্কটা নেক্সট পরের অঙ্ক পরের অঙ্ক বলছে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n log n z টু দি পাওয়ার n এটা ঠিক আছে এটা দেওয়া আছে আমাদের তো এখানে কি লিখবে হেয়ার an ইকুয়ালস টু কত n log n এটা দেওয়া আছে ঠিক আছে তাহলে দেয়ারফর লিমিট n টেন্স টু ইনফিনিটি না আগে 1 বাই আর দেয়ারফর 1 বাই আর সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি মডুলাস অফ n প্লাস 1 বাই n এটা হয়েছে ইকুয়ালস টু কী হবে লিমিট n টেন্স টু ইনফিনিটি n প্লাস 1 এর জায়গায় মানে যেখানে n আছে সেখানে n প্লাস 1 বসাও তাহলে n প্লাস 1 ইন্টু লগ অফ n প্লাস 1 বাই n ইন্টু লগ n হয়েছে এই হলো ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি একটা কাজ করো এটাকে দুটো পার্টে ভেঙে নাও n প্লাস 1 ইন্টু n
আর এটাকে ভাঙো লগ অফ n প্লাস ওয়ান বাই লগ এন, এই দুটো পার্টে ভেঙে নিলাম, ইকুয়ালস টু আবার এটাকে দুটো পার্টে ভেঙে নাও, লিমিট n টেন্স টু ইনফিনিটি, মড ভাঙলে তো আমরা কি জানি এটা লেখাই যায়, বা তুমি একটা কাজ করতে পারো এইখানে দুটো পার্টে ভেঙে নাও, এই নাও এইভাবে দুটো পার্টে মডে ভেঙে নাও, হ্যাঁ, মড এ ইন্টু মড অফ এ ইন্টু বি সমান মড এ ইন্টু মড বি ভেঙে নিলাম, ইন্টু এবার লিমিটটাকে দুটো আলাদা আলাদা করে দিচ্ছি, এবার যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আরও সুবিধা হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ n প্লাস ওয়ান বাই লগ এন। আচ্ছা, এখানে n এর ভ্যালু তো 1 থেকে ইনফিনিটি, তাহলে এখানে ভালো করে খেয়াল করো, লগ এন ন্যাচারাল নাম্বার নিচ্ছি, তাহলে এখানে নেগেটিভ ভ্যালু কখনো আসা সম্ভব নয়, তাই তুমি ইচ্ছে হলে মড তুলে দিতেও পারো, ঠিক আছে। আচ্ছা, ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই পার্টটা খেয়াল করো, n দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে 1 প্লাস 1 বাই n ইন্টু লিমিট n টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, এই পোর্শনটা দুটোর ভ্যালু আলাদা আলাদা করে বের করি, হ্যাঁ, দুটোর ভ্যালু আলাদা আলাদা করে বের করি, কারণ একসঙ্গে তো জিনিসটা করা যাবে না, একসঙ্গে দুটো অপারেশন চালানো যাবে না। এইবার নাও এখানে আমি আলাদা করে বের করছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি n প্লাস ওয়ান বাই n সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি, n দিয়ে যদি ভাগ করে দিই 1 প্লাস ওয়ান বাই n, তাহলে কত আসছে n টেন্স টু ইনফিনিটি হলে 1 প্লাস 0 সমান 1, এই পোর্শনটার ভ্যালু আসলো 1 হয়েছে। আর অ্যান্ড লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ n প্লাস ওয়ান বাই লগ এন, এইটা ইকুয়ালস টু কী হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ n প্লাস ওয়ান, লগ n প্লাস ওয়ান, এটা দেখো ভালো করে খেয়াল করো, এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে আসছে, তাই না? এই ভ্যালুটা বের করা একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো আমাদের লিমিটেড, দেখো যেগুলো আমরা জানি সব, আমরা যে জিনিসগুলো আমরা জেনে এসেছি সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে, এমন নয় যে আমি অ্যাপ্লাই করতে পারবো না। এই ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করো, এই ক্যালকুলেশনটা যদি আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু আমাদের পক্ষে ক্যালকুলেশন করাটা অসুবিধা হয়ে যাবে। তাহলে এখানে আমরা এল হসপিটাল রুল যদি অ্যাপ্লাই করি তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, 1/1 প্লাস n বাই n, 1/n প্লাস 1 লগের ডেরিভেটিভ, আর এটা কথা হবে 1/n, পাশে লিখে রাখতে পারো বাই এল হসপিটাল রুল, বাই এল হসপিটাল রুল হয়েছে, ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা উল্টে গিয়ে n উপরে চলে আসলো, n প্লাস ওয়ান নিচে চলে আসলো, ইকুয়ালস টু কী হচ্ছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, ওপর নিচে n দিয়ে ভাগ করে দাও, তাহলে 1, এই উপরেও n দিয়ে ভাগ করছি, নিচেও n দিয়ে ভাগ করছি, তাহলে 1 প্লাস 1 বাই n, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি বসালে 1/1 প্লাস 0 সমান কত আসছে 1, ঠিক আছে। তাহলে দেয়ারফর এই ভ্যালুটা, আচ্ছা এখানে যদি মডই রাখি অসুবিধা কি, তাহলে এই ভ্যালুটা সমান কত আসছে 1 ইন্টু 1 সমান কত আসছে 1, এটা ওভারঅল ভ্যালু কত আসলো 1, তাহলে 1/r এর ভ্যালু যদি 1 চলে আসে তাহলে দেয়ারফর r ইকুয়ালস টু কত আসছে 1, রেডিয়াস অফ কনভারজেন্স কত পেলাম, রেডিয়াস অফ কনভারজেন্স 1 চলে আসলো। এই হচ্ছে সিম্পল ট্রিক, সিম্পল অঙ্ক করতে হবে, এই সিম্পল ট্রিকগুলোকে, সিম্পল ট্রিক ঠিক বলবো না, সিম্পল যে ফর্মুলা জানি যেগুলো আমরা শিখেছি সেইগুলো দিয়ে, ঠিক আছে, আর কিচ্ছু না। আচ্ছা, বুঝে গেছো তাহলে নিশ্চয়ই এই অঙ্কটা, ঠিক আছে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে আর ঘাবড়াবে না, অঙ্ক দেখবে, অঙ্ক কি বলতে চাইছে সেটা দেখো, প্লেন তুমি যে রুলসগুলো জানো, আমরা দুটো রেডিয়াস অফ কনভারজেন্স বের করার দুটো ফর্মুলা জানি, সেই দুটো ফর্মুলা ইউজ করে দেওয়া হয়ে যাবে। দেখো এই রেডিয়াস অফ কনভারজেন্সের যে অঙ্কগুলো করছে এগুলো কিন্তু আমরা রিয়েল অ্যানালিসিসে করেছি অলরেডি, সিরিজ অফ ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ যখন করেছি এই অঙ্কগুলো কিন্তু আমরা তখন করেছি, তাই না? সুতরাং এই অঙ্কগুলো যে আমাদের কাছে নতুন তা নয়, ওখানে কি ছিল, ওখানে আমরা রিয়েলে পড়েছি, সব কিছু রিয়েল ছিল, এখানে জেড আছে, এখানে এক্স, এখানে জেড আছে কমপ্লেক্স নাম্বার, আর ওখানে এক্স ছিল, এটাই পার্থক্য, আর কিচ্ছু না, বুঝতে পারলে? তো ঠিক আছে, মুছে দিলাম। এইবার নেক্সট আমরা, আমাদের কাছে যদি এই ধরনের সিরিজ না থেকে আমাদের কাছে যদি জিওমেট্রিক সিরিজ চলে আসে, হ্যাঁ, যদি কোনো জিওমেট্রিক সিরিজ চলে আসে তখন আমরা কি করব, জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে রেডিয়াস অফ কনভারজেন্স আমরা কি করে বের করব, জিওমেট্রিক সিরিজ কেমন দেখতে হয়, জিওমেট্রিক সিরিজ আমরা জানি যে জিওমেট্রিক সিরিজ কেমন হয়, জিওমেট্রিক সিরিজ কেমন হয়, সামেশন
এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এ আর টু দি পাওয়ার এন, এরকম হয় দেখতে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে, এ প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার এন প্লাস ডট ডট ডট। এটা একটা জিওমেট্রিক সিরিজ, ঠিক আছে। তাহলে এই ধরনের জিওমেট্রিক সিরিজ যদি আমাদের হয়, তাহলে এই ধরনের জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে আমরা কি করব, কি বলবো যে কখন কনভার্জেন্ট হবে কখন ডাইভার্জেন্ট হবে, তাই না? তো এই ধরনের জিওমেট্রিক সিরিজ যদি হয় তাহলে আমরা বলবো কনভার্জেন্ট, এই জিওমেট্রিক সিরিজটা হবে কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ মডুলাস অফ আর লেস দ্যান 1। মানে আমার এখানে কমন রেশিও কমন এইটা কত এদের মধ্যে আর, সেই আর এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তাহলে কনভার্জেন্ট হবে। অ্যান্ড ডাইভার্জেন্ট ইফ আর মডুলাস অফ আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, মডুলাস অফ আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। দেখো আগের সিরিজগুলোতে কিন্তু আমি একটা জিনিস বলছিলাম, বাউন্ডারিতে কী হবে সেটা আমি বলতে পারছিলাম না। আগের সিরিজগুলো বলছিলাম যে বাউন্ডারির ভেতরের পোর্শনে কনভার্জেন্ট হবে আর বাইরের পোর্শনে ডাইভার্জেন্ট হবে, এটা আমরা বলছিলাম। আমার যে সার্কেল অফ কনভার্জেন্স পাচ্ছিলাম সেই সার্কেল অফ কনভার্জেন্সের ভেতরে আমার কনভার্জেন্ট হবে আর বাইরে ডাইভার্জেন্ট হবে, এটা আমরা বলেছি, বারবার এই কথাগুলো ইউজ করেছি যে সার্কেল অফ কনভার্জেন্সের ভেতরে আমার কনভার্জেন্ট হবে, বাইরে ডাইভার্জেন্ট হবে। কিন্তু বাউন্ডারি নিয়ে আমি কিছু বলতে পারবো না, বাউন্ডারিটা রিসার্চ লেভেলের কাজ বলেছিলাম। কিন্তু এখানে যদি আমার কাছে জিওমেট্রিক সিরিজ দেওয়া থাকে তাহলে যে সার্কেল অফ কনভার্জেন্স আমি পাবো সেই সার্কেল অফ কনভার্জেন্সের ভেতরে কনভার্জেন্ট আমি বলতে পারবো, বাইরে ডাইভার্জেন্টে বলবো, প্লাস বাউন্ডারিতেও আমি বলবো ডাইভার্জেন্ট। কেবলমাত্র এটা জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে, এটা যেন মনে থাকে যে জিওমেট্রিক সিরিজই একমাত্র সিরিজ যেখানে বাউন্ডারিতে যে সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে সেটা বলে দেবে। সেটা কখন বলবে বলে দিচ্ছি, ভালো করে মাথায় থাকে যেন, জিওমেট্রিক সিরিজ। তাহলে জিওমেট্রিক সিরিজ কেমন হয় দেখতে, এই আকারে। এবার বিষয় হচ্ছে তাহলে জিওমেট্রিক সিরিজ আমি দেখে চিনবো কী করে যে কোনটা জিওমেট্রিক সিরিজ আর কোনটা জিওমেট্রিক সিরিজ নয়। আমরা যেমন একটা অঙ্ক করি, আগে তোমাদেরকে এইখানে বলি কোশ্চেনটা কেমন আসবে জিওমেট্রিক সিরিজ থেকে যদি থাকে। তো এই ধরনের সিরিজকে আমরা তোমরা জিওমেট্রিক সিরিজ ছোটোবেলা থেকেই পড়ে আসছো, সুতরাং এই নিয়ে কোনো মানে অসুবিধা থাকার কথা নয় যে জিওমেট্রিক সিরিজ কোনটা হয়। কিন্তু এখানে অঙ্ক দেখে কি করে বুঝবো যে এইটা জিওমেট্রিক সিরিজ, সেইটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তো এইখানে যেমন কি বলছে তোমাদেরকে সেটা দেখো, আগে কোশ্চেনটা লিখাই। হ্যাঁ, বলছে ফাইন্ড দ্য ডোমেন অফ কনভার্জেন্স, বলছে ফাইন্ড দ্য ডোমেন অফ কনভার্জেন্স, find the domain of convergence, find the domain of convergence of the following series, find the domain of convergence of the following series, and if the domain of convergence is a disk, and if the domain of convergence is the disk, domain of convergence যদি একটা disk হয়, and if the domain of convergence is the disk, find the radius of convergence, find the radius of convergence বের করতে বলছে, ঠিক আছে। বলছে যে ডোমেন অফ কনভার্জেন্সটা বের করো, ডোমেন মানে কোন অঞ্চলের মধ্যে এটা কনভার্জ করছে, ঠিক আছে, সেই অঞ্চলটা খুঁজে বের করো। তারপরে যদি সেই অঞ্চলটা একটা ডিস্ক হয়, সার্কুলার ডিস্ক যদি হয়ে যায়, তাহলে আমরা কি করব, তার রেডিয়াস অফ কনভার্জেন্স বের করব, এইটা আমাদেরকে বলছে। তো আমরা মজাদার অঙ্ক করব এখান থেকে, দেখো কি করে বুঝবো এই অঙ্কগুলো, ঠিক আছে। যেমন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, সামেশন n equals to 0 to infinity, summation n equals to 0 to infinity 3 to the power minus n into z minus 1 whole to the power 2n, এইটা এই অঙ্কটা, এটা আমাদের কোশ্চেন। এই অঙ্কটার প্রথমে বলছে ডোমেন অফ কনভার্জেন্স বের করো, তারপরে ডোমেন অফ কনভার্জেন্স যদি একটা সার্কেল হয় তাহলে তার রেডিয়াস অফ কনভার্জেন্স বের করো। দেখো বিষয় হচ্ছে এই অঙ্কটা যে জিওমেট্রিক সিরিজ, আমি বলেই দিয়েছি যে আমরা জিওমেট্রিক সিরিজের অঙ্ক করব। জিওমেট্রিক সিরিজটা কেমন ছিল, সামেশন n equals to 0 to infinity a r to the power n, এটা কিভাবে লিখব, a plus ar স্কোয়ার প্লাস ডট 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 a r to the power n প্লাস ডট 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 চলতে থাকবে, এই, ঠিক আছে। এদের যে কমন ডিভাইজার আর কমন ডিফারেন্স আর, সেই আর এর ভ্যালু যদি
কনভার্জেন্ট হবে, এটা কি কনভার্জেন্ট, পাশে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, কনভার্জেন্ট ইফ মডুলাস অফ আর লেস দ্যান 1, আর ডাইভারজেন্ট ইফ মডুলাস অফ আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। জিওমেট্রিক সিরিজ একমাত্র সিরিজ যে তার বাউন্ডারি পয়েন্টগুলোতেও বলে দেয় যে সিরিজটা কনভার্জ করবে না ডাইভার্জ করবে, ডাইভার্জ করবে বলেই দিচ্ছে এখানে যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয়। আচ্ছা, তাহলে এইবার বিষয় হচ্ছে এই সিরিজটাকে আমি কী করে বুঝবো জিওমেট্রিক সিরিজ হবে, বুঝতে পারলে? এই সিরিজটাকে আমি কী করে বুঝবো জিওমেট্রিক সিরিজ হবে? দেখো ভালো করে খেয়াল করে দেখো, জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে কী লিখতে পাচ্ছি আমরা, a ইন্টু আর টু দি পাওয়ার n এইভাবে লিখতে পাচ্ছি। তো এই সিরিজটাকে যদি আমরা কোনো কিছুর পাওয়ার হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, হ্যাঁ, এই সিরিজটাকে যদি আমরা কোনো কিছুর পাওয়ার n দিয়ে রিপ্রেজেন্ট, যেমন দেখো বলি আগে অঙ্কটা লিখি তাহলে বুঝতে পারবে। সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার মাইনাস n জেড মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2n। এই সিরিজটাকে আমি এইভাবে লিখতে পারি না, সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার মাইনাস 1 জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার, গোটাটার পাওয়ার n লেখা যায়, লিখতে পারি। এই দেখো এইভাবে যদি আমি লিখতে পারি কোনো সিরিজকে, এইভাবে যদি কোনো কিছুর মানে সামথিংয়ের পাওয়ার যদি n আকারে লিখতে পারি, তখন আমি বলবো এই সিরিজটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। এইভাবে যদি লেখা যায়, কোনো আগের সিরিজগুলোকে দেখো এইভাবে লেখা যাচ্ছিল না, তোমরা হয়তো বলতে পারো যে আগের সিরিজগুলো তো এরকম হতে পারে, যেটা হবে সেটা জিওমেট্রিক সিরিজ। এর আগে আমরা যে সিরিজগুলো সলভ করেছি তার মধ্যে যদি কোনো সিরিজ এই আকারে লেখা যায় তাহলে সেটা জিওমেট্রিক সিরিজ। কিন্তু এখানে মজার জিনিস দেখো, এখানে কিন্তু আগের অঙ্কগুলো এইভাবে লেখা যেত না, তোমরা দেখতেও পারো, লেখা গেলে তো কোনো অসুবিধাই নেই জিওমেট্রিক। তাহলে এইভাবে যদি আমি লিখতে পারি, এইভাবে যদি আমি লিখতে পারি তাহলে হয়ে গেল জিওমেট্রিক সিরিজ। মানে এখানে দেখো, এখানে কনস্ট্যান্ট a ইকুয়ালস টু 1, এই জায়গাটা যদি আমরা এর ভ্যালু 1 বসিয়ে দিই তাহলে সিরিজটা কি চলে আসবে, 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 আর টু দি পাওয়ার n প্লাস ডট 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 এইভাবে চলতে থাকছে। তো এইখানে এইটা হয়ে যাচ্ছে আর, বুঝতে পারলে? এই যে 3 টু দি পাওয়ার মাইনাস 1 জেড মাইনাস 1 হোল স্কোয়ার, এর ভ্যালু হয়ে যাচ্ছে আর। তাহলে এইবার সিরিজটা কনভার্জেন্ট কখন হবে, যদি এইটা লেস দ্যান 1 হয়। ঠিক আছে, থিওরেম তো তাই বলতে চাইছে, থিওরেম তো সেটাই বলছে। ঠিক আছে, তো এইবার আমরা কি লিখবো, তুমি এইভাবেও লিখতে পারো এইটাকে। এবার এই জিনিসটাকে আমরা কি লিখবো, হেন্স দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট ইফ, কখন, এখানে আর কত, এখানে আর, এই যে এটা আর, কনভার্জেন্ট ইফ কি লিখবো, যে ইফ 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার লেস দ্যান 1, এটা দ্যাট ইজ ইফ। এটাকে এভাবেও লিখতে পারো, জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 3 লেস দ্যান 1, দ্যাট ইজ ইফ জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার লেস দ্যান 3, এটা লিখতে পারি। এবার আমরা যদি দুই দিক থেকে স্কোয়ার তুলে দিই তাহলে কী হয়ে যাবে, মডুলাস জেড মাইনাস 1 মডুলাস অফ জেড মাইনাস 1 লেস দ্যান 3ও লিখতে পারো, লেস দ্যান √3 এটাও লিখতে পারো। আমরা যদি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে এটাও লিখতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস, আমি প্রথমেই তো ভুল করেছি, এটা গোটাটাই তো মড, কারণ কি মডুলাস অফ আর লেস দ্যান 1, তাহলে এটা গোটাটা মড। ঠিক আছে, তাহলে মডুলাস অফ জেড মাইনাস 1 লেস দ্যান √3, তাহলে কনভার্জেন্ট হবে কখন, যখন মডুলাস অফ জেড মাইনাস 1 লেস দ্যান √3। আচ্ছা, এটার যদি আমরা ছবি আঁকি তাহলে কি হবে বলো দেখি, এটা যদি আমরা ছবি আঁকি, এটা একটা সার্কেলের সমীকরণ, সার্কেলের কি না সরি, এটা একটা ডিস্কের সমীকরণ, যার সেন্টার হচ্ছে 1, আর রেডিয়াস কত √3। তাহলে এইটা যদি আমাদের 0 হয়, এটা যদি আমাদের 1 হয়, এটা যদি আমাদের 2 হয়, এটা যদি আমাদের 3 হয়, এটা -1, এটা -2, আচ্ছা এটা i, এটা এটা 2i, এটা -i, এটা -2i, এইভাবে যদি আমি ছবি আঁকি তাহলে সেন্টার কত, সেন্টার 1, তার মানে এইটা হচ্ছে আমাদের ডিস্ক, যে ডিস্ক পাবো তার সেন্টার। আর রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে √3, রেডিয়াস হচ্ছে √3। আমরা এটা জানি তো, মডুলাস অফ জেড মাইনাস জেড নট ইকুয়ালস টু যদি আর হয় তাহলে এটা একটা সার্কেলের সমীকরণ, যে সার্কেলের সেন্টার হচ্ছে জেড নট আর রেডিয়াস হচ্ছে আর। তাহলে এটা তো তার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে জেড মাইনাস জেড নটের ভ্যালু 1 আর আর এর ভ্যালু √3, এটা একটা সার্কেল। আগে প্রথমে আমরা সেই সার্কেলটা আঁকবো, তারপরে ডিস্কটা বের করবো। তো সেই সার্কেলের সমীকরণ যদি হয়, এটাকে যদি ইকুয়াল টু ধরে সার্কেলের সমীকরণ বের করি তাহলে 1 হচ্ছে সেন্টার, √3 হচ্ছে রেডিয়াস। আচ্ছা, √3 মানে কত,
1.41, তাই না? √3 মানে 1.41, তার মানে এইটা যদি সেন্টার হয় তাহলে 1.41 এই জায়গায় চলে আসবে, আর এইখানে এই জায়গায় চলে আসবে, তার মানে এইরকম হবে অনেকটা দেখতে সার্কেলটা, এইরকম আনুমানিক আসছে, আমরা তো এক্স্যাক্ট ফিগার রাখতে পারবো না। এইবার কি হচ্ছে, z-1 রুট, এইটা কি, এই পোর্শনটা, এর ভেতরের পোর্শনটা, তাহলে সিরিজটা কি হবে এর ভেতরে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হচ্ছে, দেখো এই যে আমি দাগটা, এই যে বাউন্ডারিটা দাগ করেছি, তো বাউন্ডারিটা দাগ হবে না, বাউন্ডারিটা কি হবে, বাউন্ডারিটা ডট ডট হবে, বাউন্ডারিটা কি হবে, বাউন্ডারিটা ডট ডট। তোমাদের আমি শিখিয়েছিলাম যে ওপেন ডিস্ক হলে এই যে এরকম বাউন্ডারিটা এরকম ডট ডট দেবে, কারণ এটা একটা ওপেন ডিস্কের সমীকরণ, তাই তো? এটা একটা ওপেন ডিস্ক, ওই জন্য বাউন্ডারিটাকে আমরা এইভাবে ডট 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 দেবো, কারণ কি, বাউন্ডারিটা আমার পার্ট নয়, আমার বাউন্ডারির ভেতরের অংশটা, তাহলে এই ভেতরের অংশে সিরিজটা কনভার্জেন্ট, এই ভেতরের অংশে সিরিজটা কনভার্জেন্ট, আর এর বাইরে ডাইভার্জেন্ট, কেবলমাত্র বাইরেই ডাইভার্জেন্ট নয়, বাউন্ডারিতেও ডাইভার্জেন্ট, কারণ সেটাই বলছে। আচ্ছা, তাহলে এইটা যদি আমাদের ডিস্ক পেয়ে যায়, তো আচ্ছা ডোমেন, তাহলে ডোমেনটা কি, এটা হচ্ছে আমাদের ডোমেন, এই যে এটা হচ্ছে আমাদের ডোমেন, এই যে বলেছে ফাইন্ড দ্য ডোমেন অফ কনভার্জেন্স, তাহলে ডোমেন অফ কনভার্জেন্স কি হচ্ছে, z-1 লেস দ্যান √3, তাহলে ডোমেন অফ কনভার্জেন্স, ডোমেন অফ কনভার্জেন্স, ডোমেন অফ কনভার্জেন্স কত হচ্ছে, মডুলাস অফ z-1 লেস দ্যান √3, এইটা। আচ্ছা, এটা যদি একটা, এবার বলেছে যদি এটা একটা ডিস্ক হয়, তাহলে সেই ডিস্কের রেডিয়াস অফ কনভার্জেন্স বের করো, তাহলে এটা তো দেখতেই পাচ্ছি এটা একটা ডিস্ক, এটা যদি একটা ডিস্ক হয়, এর রেডিয়াস অফ কনভার্জেন্স কত, √3, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স কত হচ্ছে, রেডিয়াস অফ কনভার্জেন্স কত হচ্ছে, রেডিয়াস অফ কনভার্জেন্স সমান √3, এই হচ্ছে অঙ্ক, বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের, যদি জিওমেট্রিক সিরিজ থাকে তাহলে জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে এইভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে, বোঝা গেল? জিওমেট্রিক মানে জিওমেট্রিক প্রোগ্রেশন, জিওমেট্রিক সিরিজ বলবো না, জিওমেট্রিক প্রোগ্রেশন, যেমন এরিথমেটিক প্রোগ্রেশন জিওমেট্রিক প্রোগ্রেশন বলা হয় না, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, তেমনই জিওমেট্রিক প্রোগ্রেশন, জিওমেট্রিক সিরিজও বলতে পারো, বা জিওমেট্রিক প্রোগ্রেশন, যেটা খুশি বলতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অঙ্ক, আশা করি তোমরা বুঝে গেছো অঙ্কটা। তো এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতেই পারে, হ্যাঁ। দেখো, যেমন এইখানে আর একটা অঙ্ক আমরা করি, মানে বিষয় কিছুই না, এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে ঘাবড়াবে না, হ্যাঁ, আর কিচ্ছু না। হয়তো এই ধরনের অঙ্ক আমরা, আরে এই ধরনের অঙ্ক তো আমরা করিনি বা প্র্যাকটিস করিনি বা বুঝতে পারছি না, ঘাবড়ানোর কিছু নেই, প্র্যাকটিস করলে সব পারবে, ঠিক আছে? প্র্যাকটিস করলেই হলো। নেক্সট, পরের অঙ্ক কোনটা করাবো, এইটা, দাঁড়াও দেখে নি, এইটা, summation n equals to 1 to infinity, n equals to 1 to infinity 2i by z plus I plus 1 whole to the power n। এই দেখো এই অঙ্কটা, ঠিক আছে? আমি বললাম এক্ষুনি যে আমি সিরিজটাকে যদি কোনো কিছুর পাওয়ার n করে দিতে পারি, তাহলে সেটা আমাদের জিওমেট্রিক সিরিজ হিসেবে আমরা সেটাকে, জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক সিরিজ হিসেবে আমরা সেটাকে দেখব। তাহলে এইখানে খেয়াল করো, এখানে এই অঙ্কটা কেন দেওয়া, এই অঙ্কটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে, দেখো পাওয়ার অলরেডি n করে দেওয়াই আছে, এখানে পাওয়ার অলরেডি n করে দেওয়াই আছে, সেই জন্য মানে তো হয়তো তুমি ভাববে যে পাওয়ার n করতে হবে সিরিজগুলোর, এরকম থাকলে আমাকে তার পাওয়ারটাকে n করে নিয়ে যেতে হবে, সব জায়গায় করতে হতেও পারে, নাও হতে পারে, এখানে দেওয়াই আছে, তাহলে এখানে যদি দেওয়াই থাকে তাহলে কি করবে, তাহলে এইখানে যদি দেওয়াই থাকে তাহলে এই সিরিজটার কি হয়ে যাবে, দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট ইফ, কখন, এটা যদি আর হয় কি হবে, মডুলাস অফ 2i বাই z প্লাস I প্লাস 1 লেস দ্যান 1, এটা হবে, ঠিক আছে? আমরা এইটাকে যদি ভেঙে দিই, মডুলাস অফ 2i বাই মডুলাস অফ z প্লাস I প্লাস 1 লেস দ্যান 1 হবে। আচ্ছা, মডুলাস অফ 2i মানে কত, মডুলাস অফ 2i, এই যে মড অফ x প্লাস iy, এটা সমান আমরা কি জানি, √x² প্লাস y²,
তাহলে মডুলাস অফ 2i যদি বের করি তাহলে রুট ওভার অফ কী হবে 0 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার সমান কত 2। তাহলে এটা কত হয়ে যাবে 2 বাই মডুলাস অফ জেড প্লাস আই প্লাস 1 লেস দ্যান 2, সরি লেস দ্যান 1। এবার এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কী হবে জেড প্লাস আই প্লাস 1 মডুলাস অফ জেড প্লাস আই প্লাস 1 গ্রেটার দ্যান এটা বাই 2 গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান 1। তাহলে এখান থেকে আমরা কী পাবো মডুলাস অফ জেড প্লাস আই প্লাস 1 গ্রেটার দ্যান 2 এটা। ঠিক আছে, এটাকে যদি আমরা সার্কেল ধরে নিয়ে আঁকি, এটাকে যদি আমরা সার্কেল ধরে নিয়ে আঁকি, ভালো করে খেয়াল করো, এটাকে যদি ইকুয়াল টু ধরে নিয়ে আমি সার্কেল বানাই, এটাকে যদি 1 2 3 -1 -2 -3 -i -2i i 2i, ভালো করে খেয়াল করো, এইটা ইকুয়ালস টু 2 ধরে আমরা প্রথমে সার্কেলের সমীকরণটা আঁকবো, দিয়ে ডিস্কটা বের করার চেষ্টা করব। জেড প্লাস 1 প্লাস এখানে জেড, আমরা যদি জেড প্লাস আই প্লাস 1 সমান যদি 0 করে দিই তাহলে জেড ইকুয়ালস টু কত আসবে -i -1, তাহলে মানে -1 -i, এইটা হচ্ছে সেন্টার, ভালো করে বোঝো, এইটা হচ্ছে সেন্টার এবং এর রেডিয়াস কত হবে 2, তাহলে এর রেডিয়াস হবে 1 1 2 এরকম জায়গায়, এদিকেও যদি আমরা ঠিক এতটা জায়গায় করি এরকম এই। তাহলে এবার সার্কেলটা যদি আঁকি, আমরা যদি সার্কেলটা আঁকার চেষ্টা করি, আনুমানিক সার্কেল আমার এই একটা অনুমান করে আমি আঁকলাম, 100% শিওর তো এইটাই হবে না, একটু এদিক ওদিক হতে পারে, তো আমরা তো একদম স্কেল কম্পাস নিয়ে আঁকছি না, এটার মতো হবে সার্কেলটা। ঠিক আছে, এবার ডোমেন অফ কনভারজেন্স কত হবে, এটাই আমাদের ডোমেন অফ কনভারজেন্স। ডোমেন অফ কনভারজেন্স আমাদের কত হবে, ডোমেন অফ কনভারজেন্স, এটাই আমাদের ডোমেন অফ কনভারজেন্স, জেড প্লাস আই গ্রেটার দ্যান 2। ঠিক আছে, জেড প্লাস আই গ্রেটার দ্যান 2, তার মানে কি বলতে চাইছে, এই সার্কেলের বাইরের পোর্শনটা, মানে এই যে এই দেখো ভালো করে খেয়াল করে, জেড প্লাস আই গ্রেটার দ্যান 2, তার মানে এই যে এই বাইরে সার্কেলটা কি হবে, তার মানে এই সিরিজটা কি হবে, এই সার্কেলের বাইরে কনভারজেন্ট, এই সিরিজটা কি হবে গ্রেটার দ্যান 2 বলেছে তো, তার মানে এই সিরিজটা হবে কি জেড প্লাস আই গ্রেটার দ্যান 2 এর বাইরে কনভারজেন্ট এবং এর ভেতরে ডাইভারজেন্ট, এইটা বলেছে, বুঝতে পারলে? তো যেহেতু আমাদের এটা দেওয়া আছে ডোমেন, এখানে দেখো যেহেতু ডিস্ক আমাদের কি বলেছিল, ডিস্ক যদি হয় তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স বের করো, তো তাহলে ডিস্ক হচ্ছে ঠিক আছে, কিন্তু কনভারজেন্স, রেডিয়াস অফ কনভারজেন্স আমি কি করে বের করবো, কারণ ডিস্কের ভেতরে তো কনভার্জ করছে না, ডিস্কের বাইরে কনভার্জ করছে, কারণ জেড প্লাস যে এইটার কি হচ্ছে গ্রেটার দ্যান 2 কি এর বাইরের অংশটা, তাহলে এর বাইরের অংশে সিরিজটা কনভার্জেন্ট, তাহলে এর বাইরের অংশে যদি সিরিজটা কনভার্জেন্ট হয় তাহলে তো আমরা সার্কেল অফ কনভার্জেন্স পাচ্ছি না, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্সও বের করতে পারবো না, আমরা ডোমেন অফ কনভার্জেন্স বের করবো কি জেড প্লাস আই প্লাস 1 গ্রেটার দ্যান 2, এইটা একটা অঙ্ক হলো। নেক্সট আরেকটা অঙ্ক করি তোমাদের, দাঁড়াও আরেকটা অঙ্ক দেখি কোন অঙ্কটা হবে এর মধ্যে, এটা তো সোজা হয়ে যাচ্ছে ভীষণ, এই অঙ্কটা যদি করি, আচ্ছা এটা করি, মুছে দিলাম এগুলো। সামেশন n equals to 0 to infinity 2 to the power minus n z to the power 2n, এটা তো 2 to the power minus n z to the power 2n এটা। আচ্ছা, এই সিরিজটাকে আমরা কিভাবে পাওয়ার করে লিখবো দেখো, সামেশন n equals to 0 to infinity, এটাকে লিখতে পারি 2 to the power minus 1 into z square তার পাওয়ার n, এই তো হয়ে গেল। লিখতে পারলে পাওয়ার n করে লেখাটাই ব্যাপার, আর কিচ্ছু না, পাওয়ারটাকে n করে লিখতে হবে, ব্যাস তাহলেই হবে। তো এটা লিখে ফেললাম আমরা। এবার রেডিয়াস অফ কনভারজেন্স কি হবে, এটা কি হবে 2 to the power minus 1 into z square, এটা যদি লেস দ্যান 1 হয়, আমি ডাইরেক্ট লিখছি আর লিখছি না বিষয়টা, এটা জানো তোমরা, মানে দ্য গিভেন সিরিজ ইজ কনভারজেন্ট ইফ দ্য গিভেন সিরিজ ইজ কনভারজেন্ট ইফ, এইটা। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারবো, এটাকে কি লিখতে পারবো 1/2 ইন্টু জেড স্কোয়ার লেস দ্যান 1। আচ্ছা, এখান থেকে কি লিখতে পারবো মড জেড স্কোয়ার, আর এই দুইটাই দিকে চলে গেলে কি হবে লেস দ্যান 2, এটা ইমপ্লাই করছে কি মডুলাস অফ জেড লেস দ্যান √2, মডুলাস অফ জেড লেস দ্যান √2, এটা কত সহজ, সোজা বলে করছিলাম না অঙ্কটা, তো তাও
একটা এক্সাম্পল তো দেওয়া হয়, একটা এক্সাম্পল তো দেবো আমরা, তার জন্যই। আর একটা অঙ্ক, আচ্ছা এটা কোনটা দিয়ে যাচ্ছে, এটাকে আমরা যদি জেড মাইনাস জেড নট ধরি তাহলে এটা অরিজিন দিয়ে যাচ্ছে, তাহলে এটা অরিজিন। এটা যদি 1, এটা 2, এটা -1, এটা -2, ঠিক আছে। তাহলে √2, আচ্ছা এটা 2টা একটু বেশি হবে। আচ্ছা আমি এর আগে মনে হয় √3টা একটু ভুল বলেছিলাম, তাই না? √2 সমান 1.41, তাই না? ঠিক আছে, তো ওখানে √3-র ভ্যালু কী বলেছিলাম জানি না, আমি হয়তো ভুল বলেছি, ওটা ঠিক করে নিও, হ্যাঁ, যদি কিছু ভুল বলে থাকি। ওখানে √3-র ভ্যালু যদি আমি কিছু ভুল বলে থাকি তো ওটা ঠিক করে নিও, বুঝতে পারলে? কারণ √2-র ভ্যালু 1.41, আমার মনে হচ্ছে যেন √3-র ভ্যালু আমি 1.41 বলেছি, ঠিক আছে? তো ওখানে যদি ভুল বলে থাকি তোমরা ঠিক করে নিও। আচ্ছা √2-র ভ্যালু 1.41, সামান্য বেশি হবে 1-এর থেকে, তাহলে কী হবে, সেন্টার এইটা এই জায়গা দিয়ে যাবে, এই হবে আমাদের সার্কেল, এই, ঠিক আছে। তাহলে এই সার্কেলের ভেতরের পোর্শনটাই এবার অবশ্যই এটা ওপেন ডিস্ক এইরকম হবে, বাউন্ডারিগুলো আমার হবে না, ঠিক আছে। বাউন্ডারি এর ভেতরের পোর্শনে কী হয়ে যাবে, কনভার্জেন্ট, এর ভেতরটায় কনভার্জেন্ট হবে, বাইরেটায় ডাইভার্জেন্ট হবে, বাউন্ডারিতেও ডাইভার্জেন্ট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন অফ কনভার্জেন্স। ডোমেন অফ কনভার্জেন্স ইজ কত হবে, মডুলাস অফ জেড লেস দ্যান √2, এইটা। অ্যান্ড এবার কি রেডিয়াস অফ কনভার্জেন্স, কত হবে, রেডিয়াস অফ কনভার্জেন্স আর ইকুয়ালস টু কত হবে, √2, দেখতেই তো পাচ্ছি √2 রেডিয়াসের সার্কেল, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমাদের মূলত এই চ্যাপ্টার থেকে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার উপরে সব থেকে বেশি জোর দেবে। তো তোমরা এই ধরনের অঙ্ক আরও করতে থাকো, আরও প্র্যাকটিস করতে থাকো, হ্যাঁ। আমাদের পক্ষে তো কি, আমরা কিছু তোমাদেরকে একটা ওয়ে দেখিয়ে দেবো যে এই পথে তোমাদেরকে হাঁটতে হবে। এবার তোমাদেরকে ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে, আরও প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এর বাইরেও অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে। কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে, সেগুলো আমরা যতটা পারবো রিপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে।